আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরও সংযোজিত আছে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো, যা তোমার বায়োলজির প্রস্তুতিটাকে আরও জোরদার করবে বলে আমি মনে করি। এখানে তোমাদের জন্য অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করে দেওয়া আছে, বিগত বছরে আসা এমসিকিউ প্রশ্ন সমাধান করা আছে, বেসিক কিছু পার্ট আছে, যার মাধ্যমে অর্থাৎ গোছানো একটা প্রস্তুতি তুমি পেয়ে যাচ্ছ। এখন এইখানে দেখো আমাদের এই বইটাতে আমার পিছিয়ে দেখতে পাচ্ছ তুমি এই প্রশ্নটার সাথে একটা কিউআর কোড সংযোজিত আছে। এরকম আমাদের বইটাতে অসংখ্য কিউআর কোড রয়েছে, প্রতিটি প্রশ্নের সাথে তুমি একটি করে কিউআর কোড পাচ্ছ। সেক্ষেত্রে তুমি যখন এই প্রশ্নটা সমাধান করতে যাবে, তোমার যদি কোনো অসুবিধা অনুভব হয়, তুমি কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নগুলো একটু আলোচনা করবে, যার মাধ্যমে তোমার কোনো ডাউট থাকলে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে, অথবা আয়ত্ত করার ক্ষেত্রে আরেকটু সহজ হবে বলে আমি মনে করি। তাহলে তোমরা চাইলেই কিন্তু আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। যারা ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সংগ্রহ করোনি তাড়াতাড়ি সংগ্রহ করে নাও। এরপরে যশোর বোর্ড 2019-এ আসা একটা প্রশ্ন নিয়ে আজকের পর্বে চলো আমরা আলোচনা করি। দেখো এখানে কি বলছে উদ্দীপকটাতে, উচ্চ শ্রেণীর জীবের দৈহিক বৃদ্ধি ও পরিবর্ধনের জন্য এক ধরনের কোষ বিভাজন ঘটে। তাহলে দৈহিক বৃদ্ধি শুনেই কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা কোন ধরনের কোষ বিভাজনটার কথা বলছে, মাইটোসিস কোষ বিভাজন, তাই না? আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে আমাদের দেহকোষে ঘটে আর দেহকোষে বৃদ্ধি ঘটায়। এবার উক্ত কোষ বিভাজনের একটি ধাপে কি হয়, সেন্ট্রোমিয়ার 2 খণ্ডে বিভক্ত হয়, ফলশ্রুতিতে একটি ক্রোমোজোম থেকে 2টি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। তাহলে একটা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমোজোম সৃষ্টি হইলো, আবার দৈহিক বৃদ্ধি, এই সবগুলা কথা শুনে আমরা বুঝতে পারতেছি যে মাইটোসিস কোষ বিভাজনের কথা বলছে। এখন এইখানে দেখো যে 4টা প্রশ্ন দেওয়া আছে। প্রথমটাতে কি বলছে, সাইটোকাইনেসিস কাকে বলে। এখন এটা কিন্তু শুনলেই বোঝা যায়, নামের সাথেই বোঝা যায়, সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে এই যে কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজমের যে বিভাজনটা ঘটবে ওইটাকে আমরা বলবো হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনটাই হচ্ছে সাইটোকাইনেসিস। এরপরে খতে কি বলছে দেখো তো, ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন। ক্রোমোজোমের ভিতরে তোমার হচ্ছে ডিএনএ অবস্থান করে, ডিএনএর ভিতরে জিন অবস্থান করে, আর জিনের ভিতরে তোমার বৈশিষ্ট্যগুলো অবস্থান করে। এভাবে যদি আমি লিখি, দেখো ক্রোমোজোম থাকবে সবার প্রথমে, ক্রোমোজোমের ভিতরে কি থাকবে, ডিএনএ থাকবে, ডিএনএর ভিতর কি থাকবে, আমাদের জিন থাকবে। এখন জিন হচ্ছে তোমার বৈশিষ্ট্য ধারণকারী একদম ক্ষুদ্রতম যে এককটা, জিনের ভিতরে হচ্ছে বৈশিষ্ট্যগুলো থাকবে। তাহলে দেখো মেইনলি ক্রোমোজোম কিন্তু এই সবগুলোকে ধারণ করে আছে। তাহলে ওই যে বংশগতির ভৌত ভিত্তি আমরা ক্রোমোজোমকেই বলতে পারবো। কি জন্য, এই ক্রোমোজোম কি করে দেখো, তোমার যে বৈশিষ্ট্যগুলো দৃশ্যমান অদৃশ্যমান যে কোনো বৈশিষ্ট্য, দৃশ্যমান বৈশিষ্ট্য তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ, এরকম বৈশিষ্ট্যগুলো যেমন তুমি আমার চোখের বর্ণ দেখতে পাচ্ছ, তুমি বাইরে থেকে কোনো একজন ব্যক্তির চুলের ধরন, চুলের বর্ণ, ত্বকের বর্ণ, এই সব কিছু হচ্ছে বাইরে থেকে দেখা যাচ্ছে। এই বৈশিষ্ট্যগুলা আবার দেখতে পাচ্ছ না এরকমও কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলো হচ্ছে তোমার আচার আচরণ, তার হচ্ছে মেজাজ কীরকম হবে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো অথবা এগুলো দৃশ্যমান অদৃশ্যমান এই বৈশিষ্ট্যগুলা যে নিয়ন্ত্রণ করবে ওইটাই হচ্ছে আমাদের ক্রোমোজোম। মানে ক্রোমোজোমের ভিতরে ডিএনএ, ডিএনএর ভিতরে জিন, জিনের ভিতরে বৈশিষ্ট্যগুলো থাকবে। তাহলে এই জন্য বংশগতির প্রধান উপাদান হচ্ছে যেহেতু ক্রোমোজোম, যার জন্য ওকে হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। ক্রোমোজোমে দেখো কি থাকে, অসংখ্য অতি সূক্ষ্ম জিন থাকে। এক একটা জিন এক এক ধরনের বৈশিষ্ট্য ধারণ করে। নির্দিষ্ট একটা জায়গার জিন তোমার মনে করো তোমার চোখের বর্ণ ধারণ করার কাজটা করতেছে, আবার আরেকটা অংশে থাকা যে জিনটা ওইটা হচ্ছে তোমার ত্বকের বর্ণ। এরকম এক একটা জিন এক একটা বৈশিষ্ট্য ধারণ করে। আবার এরকমও হইতে পারে যে অনেকগুলা জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, এরকমও হইতে পারে। তাহলে এই যে জিনগুলা কোথায় থাকতেছে, ডিএনএর ভিতরে, ডিএনএ কই থাকতেছে, ক্রোমোজোমের ভিতরে। তাহলে এই যে বংশগতির প্রধান উপাদানটা কি হইলো, আমাদের ক্রোমোজোম হইলো। ক্রোমোজোমকে যার জন্য হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়, কারণ ওই যে ক্রোমোজোম কিন্তু হচ্ছে একপ্রস্থ ক্রোমোজোম বাবা থেকে আসবে, একপ্রস্থ ক্রোমোজোম মা থেকে আসবে। এই দুইটা ক্রোমোজোমের কম্বিনেশনের মাধ্যমে কিন্তু নতুন জীবদেহটা তৈরি হবে। তাহলে বৈশিষ্ট্য সঞ্চারিত হইলো কিভাবে, ক্রোমোজোমের মাধ্যমে। তাহলে ক্রোমোজোমকে আমরা বলবো বংশগতির ভৌত ভিত্তি। এরপরে গ নম্বরে কি বলছে দেখো তো, উদ্দীপকে উল্লিখিত যে ধাপটা, ওই ধাপটার সচিত্র বর্ণনা। উদ্দীপকে যে ধাপটার কথা বলছিল, ওই যে সেন্ট্রোমিয়ার 2 খণ্ডে বিভক্ত হয়ে যাবে, ফলে 2টা অপত্য ক্রোমোজোম সৃষ্টি হবে। এখানে দেখো তোমার অ্যানাফেজ ধাপের বর্ণনা দিছে। আমাদের মাইটোসিস কোষ বিভাজন 5টা ধাপে সম্পন্ন হয়। সেই 5টা ধাপ কিন্তু তোমাকে সিরিয়ালে মনে রাখা লাগবে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই যে 5টা ধাপ, এই 5টা ধাপ অবশ্যই সিরিয়ালে মনে রাখার পরে এই যে বৈশিষ্ট্যটা
সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাওয়ার, এই কথাটা শুনলেই আমরা বুঝতে পারতেছি অ্যানাফেজ ধাপের কথা বলছে, কারণ আমরা জানি অ্যানাফেজ ধাপে হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এখন এই যে অ্যানাফেজ ধাপটা, এই ধাপটা যদি আমি তোমাকে চিত্র এঁকে এখানে দেখাইতে যাই, দেখো তো কীরকম হয়। এখানে কি হয়, এরকম দেখো ক্রোমোজোমগুলা তোমার হচ্ছে সেন্ট্রোমিয়ার যে জায়গাটা, সেন্ট্রোমিয়ারটা হচ্ছে বিভক্ত হয়ে গেছে। সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে এই যে অপত্য ক্রোমোজোমগুলা, দুইটা ক্রোমোজোম সৃষ্টি হয়েছে না, তাহলে আমরা এগুলোকে তুমি চাইলে ক্রোমাটিডও বলতে পারো অথবা অপত্য ক্রোমোজোম বলতে পারো। এই যে জায়গাটায় এখানে দেখো তোমার যে স্পিন্ডল যন্ত্রটা থাকে ওইটা কিন্তু তোমার বিলুপ্ত হইতে শুরু করে। আর এই জায়গায় কি হয়, ওই ক্রোমোজোমগুলা মেরুমুখী চলন ঘটে। এই মেরুমুখী চলনের সময় তুমি ওদের দিকে খেয়াল করো, এই যে সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে, তাই না, মেরুর দিকে অগ্রগামী থাকে, আর বাহুগুলা হচ্ছে ওর পিছনে পিছনে, তার মানে অনুগামী থাকে। তাহলে বা ওরা সবাই মেরুর দিকে যাচ্ছে, স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হচ্ছে, এখানে কোনো নিউক্লিয়ার মেমব্রেন নাই, কোনো নিউক্লিওলাস নাই। এরপরে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকবে, বাহুগুলা অনুগামী থাকবে, এরপরে ওদের মেরুমুখী চলন ঘটতে থাকবে। এই পর্যায়ে কি হবে, তোমার হচ্ছে মানে সেন্ট্রোমিয়ারগুলা বিকর্ষণ শুরু হয় হচ্ছে মেইনলি ওর আগের পর্যায় থেকে। এখানে হচ্ছে বিকর্ষণ একদম হাই লেভেলে থাকে, যার জন্য হচ্ছে ওরা আলাদা হয়ে যায়। আর এই কথাগুলোই দেখো আমরা চিত্রতে যেগুলো দেখলাম, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। ওই যে আমরা দেখলাম সেন্ট্রোমিয়ার মেইনলি ওরা থাকে কিভাবে, এই যে এরকম ভাবে থাকে না, একটা সেন্ট্রোমিয়ারের সাথে দেখো একটা বাহু দুইটা বাহু, এখানে একটা দুইটা, এই যে বাহু এই বরাবর মাঝখান বরাবর যদি ভাগ হয়ে যায় তাহলে কিরকম দেখা যাবে, এরকম দেখা যাবে না, এই যে একটা বাহু, আবার এইখানে হচ্ছে একটা বাহু, এরকম। এই কথাটাই হচ্ছে এখানে বলছে, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে গেল। তাহলে এই যে সেন্ট্রোমিয়ারটা হচ্ছে মাঝখানের এই যে বৃত্তটা যেটা আমি দিছি, এই সেন্ট্রোমিয়ারটা কি হলো, দুই ভাগে বিভক্ত হয়ে গেল, এর মাধ্যমে দুইটা অপত্য ক্রোমোজোম তৈরি হয়েছে। এরপরে কি বলছে দেখো তো, অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায় দেখে তো ওরা হচ্ছে পরস্পর থেকে দূরে যাওয়া শুরু করে, দুই মেরুতে বিপরীত মেরুতে যাইতে শুরু করে, যার জন্য কি বলতে হবে, বিপরীত মেরুতে গমন শুরু হয়। এরপরে ক্রোমোজোমের এই মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে। যে আমরা চিত্রের দিকে তাকাইলে কিন্তু বুঝছিলাম যে সেন্ট্রোমিয়ারটা হচ্ছে সামনের দিকে থাকবে, আর তোমার হচ্ছে বাহুগুলা যারা ওরা হচ্ছে পিছনের দিকে থাকবে। এরপরে দেখো, এরপরে কি বলছে, এই যে 3 নম্বরে কি বলছে, অপত্য ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থানে বিভিন্নতার জন্য অনেক সময় এইগুলোকে হচ্ছে ইংরেজি বর্ণ VL J অথবা I এর মতো দেখা যায়। এই যে এইখানে চিত্রটা যদি তাকাও, দেখো এই যে ক্রোমোজোমগুলা এগুলাকে এরকম V তারপরে L J এরকম শেপে দেখা যায়। কি জন্য, এই জায়গাটায় সেন্ট্রোমিয়ার অবস্থান করলে তাহলে মাঝখান বরাবর এখানে V এর মতো দেখা যাচ্ছে। আবার এইখানে দেখো এই বাহুটার একটু প্রান্তের দিকে, সেক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা যেহেতু এখানে অবস্থান করতেছে তাহলে দেখো ওকে কিন্তু L এর মতো লাগতেছে, তাই না। আবার যে দেখো এইখানে হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ারটা থাকলে ওকে VL J I এরকম বিভিন্ন শেপে হচ্ছে আমরা ওদেরকে দেখতে পাই। তাহলে এইগুলোর আবার বিভিন্ন নাম আছে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এই নামগুলো কিন্তু তোমার MCQর জন্য ইম্পর্টেন্ট। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, VL J I এর মতো দেখা যায়। তাহলে এই যে এই নামগুলো লিখে দেওয়া আছে দেখো। এরপরে এ ধাপের শেষের দিকে কি হয়, অপত্য যে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থান করে এবং ক্রোমোজোমের প্যাচ খুলে এরা হচ্ছে দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে থাকে। কিভাবে, মানে কি বলছে যে ওরা যে মেরুতে যাচ্ছে, মেরুমুখী যে গমনটা শুরু করছে, ওদের যাত্রা যেহেতু যেই উদ্দেশ্যে যাত্রা শুরু করছে ওখানে উদ্দেশ্যে ওরা পৌঁছাবে, তাহলে ওরা যখন মেরুতে এখানে পৌঁছে যাবে সেক্ষেত্রে কি হবে দেখো, এই ক্রোমোজোমগুলা একটু খাটো মোটা ছিল না, ওদের প্যাচটা খুলে গিয়ে ওরা হচ্ছে সরু আর লম্বা হয়ে যাবে। সেক্ষেত্রে দুই মেরুতে এরকম পৌঁছানোর পরে ওদের হচ্ছে এরকম লম্বা হইতে শুরু করবে, মানে এটা একদম সর্বশেষে লম্বা হওয়া শুরু করে এই ধাপে, আর টেলোফেজে যা হচ্ছে একদম লম্বা হয়ে যায়। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের ঘ নাম্বারে কি বলছিল বলতো, ঘ নাম্বারে বলছিল যে উদ্দীপকে উল্লেখিত যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যদি সঠিকভাবে না ঘটে তাহলে জীবদেহে কী সমস্যা হবে। প্রক্রিয়াটা বলতে আমরা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা বলছি, তাই না। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া যদি সঠিকভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা দেখা দিবে। কি জন্য, এই বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমাদের দেহকোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে এই বিভাজন যদি না হয় তাহলে দেহকোষ বৃদ্ধিপ্রাপ্ত হইতে পারবে না। তাহলে তোমার একটা জীবদেহ দৈর্ঘ্য প্রস্থ বরাবর বড় হবে কিভাবে। আবার এই কোষ বিভাজন প্রক্রিয়ায় কিন্তু তোমার হচ্ছে ক্ষত পূরণের ক্ষেত্রে, অর্থাৎ দেহকোষের যে রিপেয়ারগুলা যদি কখনো কোনো ক্ষত সৃষ্টি হয় ওই ক্ষত কিন্তু পূরণ করবে তোমার মাইটোসিস কোষ বিভাজন। তাহলে এটা যদি না ঘটে তাহলে ক্ষত পূরণ হবে কিভাবে। আবার কিছু কিছু জীব আছে যারা হচ্ছে যৌন প্রজনন ঘটে না,
যারা হচ্ছে অযৌন প্রজনন ঘটায়, যে অযৌন প্রজননটা তোমার মাইটোসিসের মাধ্যমে হয়, তাহলে ওই জীবগুলো বংশবৃদ্ধি করতো কিভাবে? তাহলে ওদের বংশবৃদ্ধি বন্ধ হয়ে যেত। এরপরে হচ্ছে জনন কোষ যে সৃষ্টি হয়, আমরা জানি জনন কোষ সৃষ্টিতে তোমার কাজ করে হচ্ছে মিওসিস কোষ বিভাজন, কিন্তু ওই জনন কোষের সংখ্যাটা বৃদ্ধি করা লাগবে, সেক্ষেত্রে আবার মাইটোসিস। তাহলে জনন কোষের সংখ্যা বৃদ্ধি হইতো না যদি মাইটোসিস না ঘটতো। এরপরে আরও দেখো কি কি হয় মাইটোসিসের ফলে, তোমার হচ্ছে আমরা জানি এটাকে সমীকরণিক কোষ বিভাজন বলে, তাই না? তাহলে এই যে সমীকরণিক কোষ বিভাজন, মাতৃকোষের হুবহু গুণসম্পন্ন আমরা বাবু কোষগুলা পাই। তাহলে মাতৃকোষ আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একদম সেম হবে। তাহলে যদি এই কোষ বিভাজনটা না ঘটতো তাহলে কিন্তু বৈশিষ্ট্যের হচ্ছে মানে গুণগত যে বৈশিষ্ট্যগুলা ওইটা হচ্ছে মানে এলোমেলো হয়ে যেত। আবার এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা জানি হচ্ছে তোমার সাইটোপ্লাজম আর যে ক্রোমোজোম এগুলো হচ্ছে সমান সমান বিভাজন ঘটে। তাহলে এই যে যদি এই বিভাজনটা না ঘটতো তাহলে সমান সমান বিভাজন আমরা পাইতাম না, এলোমেলো বা ভারসাম্যহীনতা দেখা যেত। তাহলে এই যে এরকম অনেকগুলো সমস্যা আমরা দেখতে পারতাম। আবার স্বাভাবিক না ঘটতে দেখো কোষের নির্দিষ্ট আকার আকৃতি আয়তনে বিঘ্ন ঘটতো। এরপরে কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহে সৃষ্ট যে কোনো ক্ষতস্থান পড়ে, এই সবগুলো কথাই আমি বললাম, যেগুলো হচ্ছে মানে তোমার গুরুত্বপূর্ণ কাজগুলা এগুলো সব বন্ধ হয়ে যেত। তাহলে এই কাজগুলো যদি না ঘটতো তাহলে তো জীবের জন্য এটা মানে ক্ষতি হইতো, জীবের স্বাভাবিক জীবনযাপন হচ্ছে ব্যাহত হইতো। তাহলে আমরা বলতে পারতেছি এখানে যেটা চাইছে যে কি সমস্যা হইতে পারে, অবশ্যই অনেক সমস্যা হবে, যে সমস্যাগুলো আমরা পয়েন্ট আকারে লিখলাম। এখন এরকম কোনো যে বর্ণনামূলক যে প্রশ্নগুলা, এই বর্ণনামূলক প্রশ্নগুলা চেষ্টা করবা হচ্ছে পয়েন্ট আকারে লেখার, কারণ পয়েন্ট আকারে লিখলে কি হয়, এইটা হচ্ছে টিচারদের চোখে পড়ে বেশি যে তুমি এতগুলো ইনফরমেশন জানো। এই ইনফরমেশনগুলো এভাবে হচ্ছে পয়েন্ট আকারে লিখলেই হচ্ছে আমি প্রেফার করবো পয়েন্ট আকারেই লেখার। তাহলে এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় এই প্রশ্নগুলো রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ তোমরা সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা তোমার পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রসেস, যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা চাইলে কিন্তু ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।